ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে পানির নিচে সুনামগঞ্জ। সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, 5 নদীর পানি বিপদসীমার ওপরে, বড় বন্যার আশঙ্কা। চামড়ার বাজারে এবারও ধস, মিলছে না সরকারের বেঁধে দেয়া দাম। সিন্ডিকেটের দৌরাত্মে লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা। এবং ঈদের দ্বিতীয় দিনে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটক ও দর্শনার্থীদের ভিড়। প্রকৃতির কাছাকাছি যেতে অনেকে যাচ্ছেন রাঙামাটি, বান্দরবান। দর্শক, ঈদ মোবারক। দেশ জনপদ সংবাদের শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুদ্ধি। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে পানিতে। এতে জলাবদ্ধতার কবলে পড়েছেন শহরবাসী। নিচু এলাকার অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। এদিকে সুরমা ও জাদুকাটা নদীর পানি বাড়ায় 10 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। সহকর্মী মেহেদী হাসানের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজার, সাহেববাড়ি ঘাট, মধ্যবাজার এলাকা তলিয়েছে পানিতে। পানিতে নিমজ্জিত রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাটেও ঢুকেছে পানি। সোমবার থেকে দিনভর টানা বৃষ্টিতে শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর ও উকিলপাড়া সহ পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। বাসায় এখন বর্তমানে আটুবানি, ওই যে এখন বৃষ্টির মাঝে বাজারে গেছিলাম, বাচ্চার লাগে কিছু পানি আনতাম, তার বাদে কোনো দোকানপাট খোলা নাই, সব পানির তলে। আচ্ছা, এলাকার সব দোকান দোকানো পানি ঢুকিয়া, বড়বাড়ি যা আছে সব পানি ঢুকিয়া, খুব অবস্থা খারাপ। হাসপাতাল কেন্দ্র নাই, বাজারে আপনার চিরা সংকট, মোমবাতি সংকট, তারপরে কারেন্টের সমস্যা। আপনার সরকার শহরের ড্রেন নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে নির্মাণ করতে না পারার পেছনে পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। এখন তো সামনাবাদী গিয়ে আমরা সামনের ঘরে দেখা মাইজার এবং আমার অস্ট্রেলিয়ান 2টা ড্রাইভার চলে আমি হোস্টেলের মধ্যে পড়ছি। এরকম যদি পানি বাড়ে 22 সালের বন্যার উপরে যাইতে পারে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলেছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। জেলার ছোট বড় 137টি হাওর এখন পানিতে টইটুম্বুর। এতে সদরের পাশাপাশি শান্তিগঞ্জ, ধর্মপাশা, দিরাই, জগন্নাথপুর ও ছাতক সহ 10 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত লক্ষাধিক মানুষ। নিজেদের শেষ সম্বল পানিতে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে হাজারো পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 52 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 138 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ সংস্থাটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সুনামগঞ্জ শহরের চিত্র জানাবেন আমাদেরকে। দেখুন, সুনামগঞ্জে গত 2 দিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং পাশাপাশি ভারতের যে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি, সুনামগঞ্জের একদম সীমান্তবর্তী, সেইখানেও কিন্তু চেরাপুঞ্জিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 395 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সুনামগঞ্জে 67 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যার ফলে সুনামগঞ্জ আসলে পৌর শহরেও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের উকিলপাড়া পয়েন্টে। এই পয়েন্টে 3টি সড়ক, একদিকে হচ্ছে হোসেনবগ চত্বর, আরেকদিকে হচ্ছে কাজীর পয়েন্ট। যে 3টি সড়ক আছে সেই সবগুলো সড়কই কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং শুধু উকিলপাড়া পয়েন্ট না, পৌর শহরের প্রায় সবগুলো সড়কই আসলে পানিতে নিমজ্জিত আছে। বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, উত্তর আরপিনগর, মধ্য আরপিনগর, পশ্চিম বাজার, মধ্যবাজার সহ মরাটিলা, শান্তিবাগ যেগুলো সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু পানিতে নিমজ্জিত আছে এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি মানুষের বাড়ি ঘরে পানি প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন এখনও অনেক মানুষজন আসলে বাড়ি থেকে একজন নিরাপদ আশ্রয়স্থল খোঁজার জন্য বের হয়েছেন এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জে সুরমা নদীর পানি বর্তমানে বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বন্যার পরিস্থিতির মধ্যেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর একটি খারাপ খবর আমাদেরকে জানিয়েছে। আগামী 72 ঘন্টা বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তারা দেখছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন আরও 72 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে,
যার ফলে বন্যার পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে তারা বলছেন। তবে এখনও কিন্তু প্রশাসন এবং জনপ্রতিনিধির পক্ষ থেকে কোনো ধরনের কোনো তৎপরতা আমরা সুনামগঞ্জে দেখতে পাইনি। এখানের লোকজন ক্ষুব্ধ, তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো ধরনের কোনো উদ্যোগ তারা নেয়নি। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে তারা সকল ধরনের প্রস্তুতি রেখেছেন এবং যে আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে, যে কোনো সময় মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারবে, তারা চেষ্টা করছেন মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। উন্নতি হয়নি সিলেটের বন্যা পরিস্থিতি। পানিবন্দী নগরী সহ 12 উপজেলার মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। পানিবন্দী মানুষ উজান থেকে নামা ঢল ও ভারী বৃষ্টির কারণে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি, গোয়াইন সহ নদ নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। নদীর পানি বাড়ায় হাওর উপচে প্লাবিত গ্রামের পর গ্রাম, ফলে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। গেল 29 মে থেকে শুরু হওয়া বন্যা পরিস্থিতি 8 জুনের পর স্বাভাবিক হয়। গতকাল সোমবার থেকে ফের টানা বৃষ্টিতে সিলেটে আবারও দেখা দেয় বন্যা, আর মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি আবারও খারাপ হতে শুরু করে। প্রতি বছর প্রতি বন্যায় আমরা আক্রান্ত হই। এই আক্রান্তর জন্য কে দায়ী কারা দায়ী আমি ঠিক বলতে পারছি না। এখনও বৃষ্টিপাত আমাদের যে আগাম পূর্বাভাস রয়েছে, আগামী আরও 2 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ভোর থেকে বৃষ্টিপাত হওয়ার ফলে দিনের বেলা বাড়ছে, আবার বিকেলে পানিটা কিন্তু কমা শুরু হচ্ছে। এখন এই অবস্থায় যদি আরও 1 দিন 2 দিন চলতে থাকে তাহলে হয়তো আর একটু অবনতি হইতে পারে। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অপসারণ হয়নি কোরবানির বর্জ্য। মিরপুর সহ বিভিন্ন এলাকার অলিগলিতে রয়ে গেছে বর্জ্য। উদ্ভট গন্ধে হাঁটাও দায়। যদিও অভিজাত গুলশান বনানী এলাকার বর্জ্য পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কিছু জায়গায়ও গতকাল রাতের বর্জ্য ছিল দ্বিতীয় দিনেও। তবে অপসারণে মাঠে নেমেছে পরিচ্ছন্নতা কর্মীরা। কায়েস রাহাতকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর কালশি এলাকা। ঈদের দিনের কোরবানির বর্জ্য পড়ে আছে প্রধান সড়কের পাশে। উৎকট গন্ধে এলাকাবাসীর হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। আলটিমেটাম দিয়েও পরিষ্কার হয়নি বর্জ্য। হ্যাঁ, ময়লা তো রয়ে গেছে, এরা যদি ময়লাগুলো মানে সুচারুভাবে বা সঠিকভাবে যদি উঠাইতো তাহলে তো ময়লা এখানে পরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এতগুলো তো দুর্গন্ধ ছড়াইতেছে। কিছু কিছু জায়গায় ঠিক আছে ময়লা ওইরকমভাবে রয়ে গেছে। আমাদের মেয়র বলছিল যে 6 থেকে 7 ঘন্টার মধ্যে উনি ক্লিয়ার করবে, কিন্তু সেটা তো আর হয় নাই। মুখে যে বলা হয়েছে কিন্তু কাজে তো আর হয় নাই। এদিকে দেশ টিভি টিমকে দেখে আধ ঘন্টা পরেই তড়িঘড়ি করে সিটি কর্পোরেশনের গাড়ি এসে ময়লা সরাতে ব্যস্ত হয়ে পড়ে। বললে আলটিমেট কাজ করে না, এখন মনে করেন যে ময়লা এখন আপনার আইসেন বাস এখন নিতে আসছি। গরু বানায় ফালা ছেড়ে চলে গেছে, এখন আমি নিজের থেকেই ওনাদের ডাইকে নিয়ে বলে যে ময়লাগুলো ফালা দেন। গতকাল ময়লা মানে আমরা নেওয়ার পরে জবই হয়েছে, ওই যে এখন আনছি, ওই যে এখন গরু জবই হইতেছে। বাবা অন্য অন্য জায়গা ঘুরছি না আমরা, এখন আমরা এই বলে করতে ওই মাথাটা শুরু করছি, এই মাথা শেষ করছি। ঈদের দিনের বর্জ্য দ্বিতীয় দিনেও সরাচ্ছেন উত্তর সিটির কয়েকটি এলাকার পরিচ্ছন্নতা কর্মীরা। তবে উত্তর সিটির অভিজাত এলাকাগুলোর চিত্রটা ভিন্ন। এখানকার বর্জ্য গতকালই অপসারণ করেছে সিটি কর্পোরেশন। কালকুলেটই করতেছি, আজকে আবার 2-1টা কুরবানি আছে, আজকে ক্লিয়ার হয়ে যাবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল শাহজাহানপুর এলাকায় ঈদের দিনের বর্জ্য দ্বিতীয় দিনেও দেখা গেছে। এছাড়া নবাবপুরে রয়েছে একই রকম চিত্র। দ্বিতীয় দিনে এসে বর্জ্য সরাতে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। এরা তো মনে করেন আসবো, হ্যাঁ নতুন যে শুনকা ভালো হয় শুনকাইয়া নিব। অনেক দুর্গন্ধ হয় আর ময়লা ছড়াই ছিটাই হালাই, তো একটু জলদি করে যদি পরিষ্কার করে তাহলে সবার জন্যই সুবিধা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি করেছে রাজধানীবাসী। পশুর বর্জ্য অপসারণ করে দ্রুতই উৎকট গন্ধ থেকে মুক্তি দেওয়ার দাবি রাজধানীবাসীর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোরবানির চামড়া বিক্রি নিয়ে হতাশায় মৌসুমি ব্যবসায়ীরা। কোথাও সরকারি নির্ধারিত দামে কেনা হচ্ছে না চামড়া। প্রান্তিক পর্যায়ে গরুর চামড়া 800 থেকে 950 টাকায় কিনলেও আড়তগুলোতে দাম পাচ্ছেন মাত্র 200 থেকে 700 টাকা। কোথাও কোথাও বিক্রি না হওয়ায় ছাগলের চামড়া ফেলে দিয়েছেন অনেকে। কারণ হিসেবে আড়তদারদের যুক্তি, প্রক্রিয়াজাতে খরচ বাড়ার পাশাপাশি ট্যানারি মালিকদের সিন্ডিকেটই দায়ী। সহকর্মীদের তথ্যচিত্রে আপনপুর ডেস্ক রিপোর্ট। চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ জয়পুরহাটের ফড়িয়া ব্যবসায়ীদের।
সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনছেন না এখানকার আড়তদাররা। গরুর চামড়া প্রতি কিনছেন 200 থেকে 700 টাকায়, আর খাসির চামড়া কিনছেন মাত্র 5 থেকে 20 টাকায়। পুটিবাড়ি ব্রিজ থেকে রিক্সাতে আসলাম, 20 টাকা ভাড়া, দুটা খাসির চামড়া। এখানে জয়পুরহাট আছে বিক্রি 10 টাকা। বর্তমান চামড়ার দাম একবারে নিম্ন অবস্থা, 400, 450, 500-র মধ্যে কেনা বেচা হচ্ছে। চামড়ার ব্যবসা যারা করে তারা কবরে থাকাই ভালো। এই বছর আর এক বছর টাকা পাই না। তবে চামড়ার ব্যবসাটা আমার ধারণা যে বিলুপ্তির পথে যাচ্ছে, থাকবে না, ব্যবসাটা থাকবে না। ব্যবসায়ী নেতারা বলছেন ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণেই চামড়ার দাম কম। তারা ন্যায্য মূল্যে ব্যবসায়ীদের থেকে চামড়া কেনেন না। এছাড়া ট্যানারি মালিকদের কাছে রয়েছে কয়েক বছরের বকেয়া। সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত দামে তারা আমাদের কাছে চামড়া ক্রয় করে না। আমরা তাদের কাছে অনুরোধ করব তারা সিন্ডিকেট না করে সঠিক দামে চামড়াটা যেন আমাদের কাছ থেকে নিয়ে থাকে। ট্যানারির কাছে লক্ষ লক্ষ টাকা পাবো, আমাদের চামড়া নিয়ে যায়, ট্যানারিওয়ালারা টাকা দেয় না, আমরা দুর্লিয়া হয়ে গেছি। আবার ধার দেনা নিয়ে চামড়াটা আমরা কিনেছি। চামড়া কিনে বিপাকে ময়মনসিংহের মৌসুমী ব্যবসায়ীরা। কেনা ও সংরক্ষণে গরুর চামড়া প্রতি তাদের খরচ 800 থেকে 950 টাকা। তবে ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে শঙ্কা করছেন ন্যায্য দাম না পাওয়ার। চামড়া বিক্রি করতে হয় 400 টাকা বা 500 টাকা, এর উপর আমরা দাম পাই না। কেনা হচ্ছে বেশি দাম দিয়ে, খরচ অনেক বেশি হচ্ছে, কর্মী পাওয়া যাচ্ছে না, কর্মীর খরচ অনেক বেশি। পঞ্চগড়েও একই চিত্র। গরুর চামড়া প্রতি 300 টাকার বেশি দিচ্ছেন না আড়তদাররা, আর ছাগলের চামড়া বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন ফরিয়ারা। আড়তদারদের অভিযোগ, ট্যানারি মালিকদের সিন্ডিকেট ও বকেয়া টাকা পরিশোধ না করায় চামড়া ব্যবসায়ী ধস। এখন মনে করেন এই মালটা কি করবো এটা চিন্তা, কোনো টাকা পয়সা দেয় না তারা। 2 বছর 1 বছর মাল নিয়ে টাকা দেয় না, ঘুরায়। এখন এই আবর্জনাটা কোথায় ফেলবো? নদীর ফেলা দিবে, তাছাড়া তো কোনো বুদ্ধি নাই। কোনো কোন কিলারও পাই না। হ্যাঁ, আপনি নিজে করে দেখেন, চাপ কি নদীতে ফেলে দিব না বিক্রি করব। খুব কষ্ট করেছি আমরা, চামড়া লবণ দিলাম কষ্ট করে, এখন দেখি বাড়ি কতবার টাকা পাইনি এখনো। মৌলভীবাজারেও ছাগলের চামড়ার দাম না পাওয়ায় ফেলে দিচ্ছেন ফরিয়া ব্যবসায়ীরা, আর গরুর চামড়া প্রতি দাম পাচ্ছেন 100 থেকে মাত্র 150 টাকা। সরকার নির্ধারিত দামে চামড়া না কেনার কারণ হিসেবে আড়তদাররা দেখাচ্ছেন প্রক্রিয়াজাতের খরচ। সিন্ডিকেট ভেঙে চামড়া শিল্পে অস্থিরতা দূর করার দাবি সংশ্লিষ্টদের। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীবাসী ভিড় করছেন বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ঈদ ঘিরে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। চুথি, আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও সকাল থেকে যতটুকু ভিড় দেখা গিয়েছিল চিড়িয়াখানায়, এখন কিন্তু ভিড় আসলে বাড়ছে, এবং এখনও মানুষের আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছি যে আমাদের মানুষের আগমন চলছে, এবং এখানে শিশুরা বিভিন্ন প্রাণীদের সাথে দেখে তারা আনন্দিত হচ্ছেন এবং তারা দলে দলে আসছেন এবং এই জিনিসটাকে উপভোগ করছেন। এখন আমি যদি একটু কথা বলি একজনের সাথে, যে ভাইয়া আপনি কখন এসেছেন এবং কেমন লাগছে চিড়িয়াখানায় এসে? এই তো এখনই আসছি আমি বিকালবেলা, মূলত বেসিক্যালি বাচ্চাকে নিয়ে আসা এখানে। বইয়ের ভিতরে বাচ্চা সব কিছু দেখছে, যখন ডিয়ার, হরিণ, তারপরে মাংকি, এটা দেখেই এখন আমার বাচ্চা চিনতে পারতেছে যে ওখান দিয়ে প্রথমে যখন ঢুকছি বাম পাশে হরিণ ছিল, তো বাচ্চা দেখেই বলতেছে যে ডিয়ার ডিয়ার হরিণ। এখন ধন্যবাদ আপনাকে ভাইয়া। এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে দর্শনার্থীদের সকাল থেকেই আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ছোট ছোট ছেলেমেয়েরা, তরুণ তরুণী সবাই এখানে চিড়িয়াখানায় আসছে এবং তারা বিভিন্ন খাঁচায় যে বিভিন্ন প্রাণীদের দেখে আসলে আনন্দিত হচ্ছে শিশুরা। এবং তবে আমি আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে এর ঈদ উল ফিতরে যে ঘটনাটি ঘটেছিল সেটির জন্য কিন্তু এইবারে যে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানলাম, সেটির জন্য তারা কর্মচারীদের একটি কর্মশালার ব্যবস্থা করেছেন, যাতে করে আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা দেয়া যায়, এবং বিভিন্ন খাঁচাতে তারা নিরাপত্তার আলাদাভাবে বেষ্টনীও নতুনভাবে তৈরি করেছেন। এবং এই যে এখন যে আমি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বা কোনো বিভিন্ন ধরনের যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে সেগুলো ঘটেনি, এবং বিভিন্ন
শ্রেণী পেশার মানুষরা এখানে এসে অনেক উৎফুল্ল হচ্ছে, আনন্দিত হচ্ছে। এবং এই ছিল সর্বশেষ খবর চিড়িয়াখানা থেকে। জুথি, রাজধানীর মিরপুর চিড়িয়াখানা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। ঈদ আনন্দ উপভোগে বিনোদন কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। দর্শক আপনারা এর মধ্যে জানতে পেরেছেন। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন বর্মন। সুমন, আপনি জানাবেন আসলে ঈদ ঘিরে আপনি যেইখানে আছেন সেখানে আসলে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? গতকাল ছিল পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার প্রথম দিনে নামাজ এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানির কারণে মানুষ ব্যস্ত থাকে, তাই ঈদের প্রথম দিন তেমন বাড়ি থেকে বের হওয়া হয় নাই। তবে আজকে ঈদের দ্বিতীয় দিনকে ঘিরে সাধারণ মানুষ এবং যারা দর্শনার্থী আছে তারা বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিকল্পনা করে থাকে। নরসিংদীতে ছোট বড় 9টি বিনোদন কেন্দ্র রয়েছে। আমি এখন আছি দেশের অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র নরসিংদীর পাঁচদুনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে। এই পার্কে সকাল থেকেই মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষ, ছোট বড় এবং বয়োবৃদ্ধ, তারা এই পার্কে প্রবেশ করছে এবং তারা তাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে পার্কের বিভিন্ন রাইডে ঘুরে দেখছে। এই পার্কে মূলত আমরা দেখেছি যে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এই কারণে অন্যান্য ঈদের তুলনায় এবারের ঈদে পার্কের দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম। তবে যারা এসেছে তাদের আনন্দে এই বৃষ্টিতেও কোনো বাটা পড়েনি, তাদের আনন্দ উচ্ছ্বাস। এই পার্কের রোলার কোস্টার, বাম্পার কার, স্কাই ট্রেন, ডেমো ট্রেন, সুইং কার, হেলিকপ্টার রেস্কিউ ও ভূতের বাড়িতে শিশু কিশোরদের সবচেয়ে ভিড় লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে ওয়াটার পার্ক, কেবল কার, 9D থিয়েটার ও স্পিড বোটে বড়দের ভিড়ও ছিল উপচে পড়া ভিড়। আমরা পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে এবার ওয়াটার পার্কে নতুন সংযোজন করা হয়েছে সুনামির ঢেউ এবং কেজি ও লেজি রিভার। আমি একজন পার্কের দর্শনার্থীর সঙ্গে কথা বলতে চাই যে এবারের এই পার্কে ঈদের আনন্দ কেমন উপভোগ করছেন আপনি? আসলে শুধু বৃষ্টির জন্য কিছুটা আনন্দে ভাটা পড়লেও আমাদের কিন্তু আনন্দ থেমে নেই। সকাল থেকে কিন্তু আমরা ড্রিম হলিডে পার্কে এসেছি এবং বিভিন্ন রাইডে এখন পর্যন্ত উঠেছি। যদি আজকে বৃষ্টির আবহাওয়াটা ভালো ছিল, কিন্তু বৃষ্টিটা না হলে কিন্তু আনন্দ আরও বেশি পেতাম। তবে সব কিছুর পরে বলা যায় ড্রিম হলিডে পার্কে কিন্তু সবসময় নতুনত্ব থাকে এবং প্রতি বছরই কিন্তু নতুন নতুন রাইড নিয়ে আসে। সব মিলে বলা চলে যে এখানে খুব ভালো সময় কেটেছে আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা একজন পরিবার নিয়ে এই পার্কে ঘুরতে এসেছেন এবং ঈদ আনন্দ উপভোগ করছেন এক পিতা। আমরা তার সাথে জানতে চাবো কেমন সময় কাটাচ্ছেন পরিবারের স্বজনদের নিয়ে। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বৃষ্টি তো নাহলে একটু ভালো হতো। আর মোটামুটি সব কিছু ঠিক আছে, কিন্তু প্রাইসগুলো একটু দাম বেশি। যদি একটু কমায় তো আমরা যারা পরিবার নিয়ে আসি তাদের জন্য একটু সুবিধা হয়। এই হলো অবস্থা। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে এই পার্কে প্রবেশ মূল্য 350 টাকা। এই পার্কে 25টি রাইড রয়েছে, যে সকল রাইড দর্শনার্থীরা নির্ধারিত ফি দিয়ে তারা উপভোগ করতে পারে। এই ছিল নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে ঈদ বিনোদন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সুমন বর্মন। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে পানির নিচে সুনামগঞ্জ। সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, 5 নদীর পানি বিপদসীমার ওপরে বড় বন্যার আশঙ্কা। চামড়ার বাজারে এবারও ধস, মিলছে না সরকারে বেঁধে দেয়া দাম। সিন্ডিকেটের দৌরাত্মে লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা। এবং ঈদের দ্বিতীয় দিনে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটক ও দর্শনার্থীদের ভিড়। প্রকৃতির কাছাকাছি যেতে অনেকেই যাচ্ছেন রাঙামাটি, বান্দরবান। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ঈদ মুবারক।